আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমরা যে বিষয়টি পড়ব বা আলোচনা করব, যে বিষয়টি সম্পর্কে জানব, সেটি হলো সংস্কৃত ব্যাকরণের একটি বিষয়। বিষয়টির নাম হলো সমাস প্রকরণ। আমরা কিন্তু নামটির সঙ্গে পূর্ব পরিচিত, অর্থাৎ আগেই আমরা এই নামটি সম্পর্কে জেনেছি অন্য একটি ভাষায়, সেটা হচ্ছে বাংলায়। এবার আমরা সংস্কৃত ব্যাকরণ অনুসারে সমাস কি তা আমরা জানব। তাহলে সমাস বলতে কি বোঝা যায়, সমাস জিনিসটা কি তা জানতে হলে আমরা এখানে দেখো লেখা আছে যে সমাস শব্দের অর্থ হলো সংক্ষেপ, অর্থাৎ সংক্ষিপ্ত রূপ, ছোট করা। এটাই হলো এক কথায় সহজে সমাসের অর্থ। অর্থাৎ একাধিক পদ মিলে একটি পদে পরিণত হওয়াকে সমাস বলে। তাহলে এখানে দেখা যাচ্ছে যে সংক্ষেপ কার সংক্ষেপ, সেই ক্ষেত্রে বলা হয়েছে যে একাধিক পদ, একাধিক মানে একের বেশি, সেটা দুটিও হতে পারে, তিনটিও হতে পারে বা তার অধিক হতে পারে। সে একের অধিক পদ যখন মিলিতভাবে, অর্থাৎ একের সঙ্গে আরেকটি সংযুক্ত হয়ে একটি মাত্র পদে পরিণত হবে, তখন তাকে আমরা সমাস বলবো। খুব সহজেই যে সংক্ষিপ্ত রূপটা করতে হলো, সে সংক্ষিপ্ত রূপটা কার? অনেকগুলো পদ যা কিনা শেষে মিলিত হয়ে একটি পদে পরিণত হবে, তাকে আমরা কি বলবো? সমাস বলবো। সংস্কৃতে সমাসের সংজ্ঞা হলো, দেখো আমরা সংস্কৃত ব্যাকরণ অনুসারে সমাস পড়ছি, তাই আমাদেরকে জানতে হবে যে সংস্কৃত ব্যাকরণ অনুসারে সমাস কাকে বলে। এই সংস্কৃত ব্যাকরণে সমাস কাকে বলে এই প্রসঙ্গে বলা হয়েছে যে একপদী ভাবঃ সমাসঃ, অর্থাৎ দুই বা দুইয়ের অধিক পদগুলিকে এক পদে সংক্ষিপ্ত করার নাম সমাস। তাহলে আমরা দেখছি যে একপদী ভাবঃ, এখানে দেখো এক পদে পরিণত হওয়া। কার এক পদে পরিণত হওয়া? দুই বা দুইয়ের থেকে বেশি যদি পদ থাকে, সে সমস্তগুলো মিলে একটি মাত্র পদে পরিণত হবে, তাকেই বলা হচ্ছে সমাস। এটি হলো সংস্কৃত ব্যাকরণে সমাসের সংজ্ঞা। যেমন দেখো এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে, নদ্যাঃ জলম। খুব সহজে, নদ্যাঃ মানে হচ্ছে নদীর, জলম হচ্ছে জল। নদীর এখানে ষষ্ঠী বিভক্তির প্রয়োগ হয়েছে নদী শব্দরূপে এবং একবচনে আছে। জলম এটা হচ্ছে ক্লিবলিঙ্গ শব্দ, প্রথম আর একবচনে আছে। এই দুটি পদ আছে, এই দুটি পদকে যদি আমরা সংক্ষিপ্ত করি তাহলে এক পদে পরিণত করতে হবে, কারণ সমাস করতে গেলে সর্বদাই আমাদের এক পদে পরিণত করা প্রয়োজন। তাহলে এই দুটিকে সংক্ষেপ করলে এক পদে পরিণত হলে হয় নদী জলম, নদীর জল। তাহলে নদীর জল এই কথাটিকে যদি আমরা সংক্ষেপে বলি তাহলে হচ্ছে নদী জল। নদীর জল বলতে যেই বস্তুকে বোঝায়, নদী জলও হলো সেই বস্তুই। তো এখানে দেখছি আমরা যে একাধিক পদের সংক্ষেপকরণ, এইভাবে সমাস হবে। এরপর আমরা আরও কতগুলো বিষয় জানব। দেখো ব্যাস বাক্য। ব্যাস বাক্য জিনিসটা কি? এখানে বলছে সমাসের বাক্য বলা হয় ব্যাস বাক্য বা সমাস বাক্য বা বিগ্রহ বাক্য। অর্থাৎ সমাসের যে বাক্য, সেই সমাসের বাক্যটিকে বলবো আমরা ব্যাস বাক্য বা সমাস বাক্য বা বিগ্রহ বাক্য। তাহলে সোজা কথায় আমরা চলে আসি আবার উদাহরণে, নদ্যাঃ জলম, নদীর জল। তার থেকে একটা পদে পরিণত হয়ে গেল নদী জল। এই যে একটা বাক্য, যে বাক্যটাকে আমরা ছোট করে দিলাম, তারপরে নদী জল শব্দটা নিয়ে এলাম, তো সেই বাক্যটাকে যেটা দিয়ে আমরা সমাস তৈরি করলাম তাকে বলা হচ্ছে ব্যাস বাক্য। এই নদীর জল, এই বাক্যটি এখানে ব্যাস বাক্য। অর্থাৎ যে বাক্য থেকে সমাসটি তৈরি হয় তাকে বলা হচ্ছে ব্যাস বাক্য। এরপরে আমরা দেখব সমস্যমান পদ। কাকে বলে সমস্যমান পদ?
ব্যাস বাক্যের অন্তর্গত প্রত্যেকটি পদকে বলা হয় সমস্যমান পদ। যেমন উদাহরণে আসি, নদ্যাঃ জলম, নদীর জল। এটা ব্যাস বাক্য। আমরা আগেই দেখলাম যে বাক্যটা থেকে আমরা সমাস তৈরি করছি তাকে বলা হচ্ছে ব্যাস বাক্য। এই ব্যাস বাক্যের মধ্যে যটা পদ থাকবে তাদেরকে আমরা বলবো সমস্যমান পদ। আমরা দেখছি এই ব্যাস বাক্যে দুটি পদ আছে, একটি হচ্ছে নদ্যাঃ, একটি হচ্ছে জলম। তাহলে নদ্যাঃটা হচ্ছে সমস্যমান পদ, আবার জলমটাও হচ্ছে সমস্যমান পদ। ব্যাস বাক্যের মধ্যে এখানে দুটো থাকলে দুটো, দুইয়ের অধিক থাকলে দুইয়ের অধিক, যতগুলি পদ থাকবে তাহলে সেইগুলিকে আমরা বলবো সমস্যমান পদ। অর্থাৎ সোজা ভাষায় যে পদ দুটিকে দিয়ে সমাস গঠিত হচ্ছে সেই দুটি পদ হচ্ছে সমস্যমান পদ। দুটিও হতে পারে, দুইয়ের অধিকও হতে পারে, বারবার বলা হচ্ছে। এরপরে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে সমস্ত পদ। সমস্ত পদটা কী জিনিস? সমাসবদ্ধ পদকে বলা হয় সমস্ত পদ। সমাসবদ্ধ পদ কোনটি? আমরা উদাহরণে চলে আসি, যথা নদ্যাঃ জলম। যেমন আমরা উদাহরণে দেখেছিলাম নদীর জল। এই নদীর জল পুরো বাক্যটা মিলিত হয়ে এক কথায় কী এলো? নদী জল। তাহলে দেখলাম যে সমাসবদ্ধ হলো যে পদটা, অর্থাৎ এইটা সমাসবদ্ধ হয়ে গেল, এই দুটো মিলে এটাতে পরিণত হলো, তাই এটা হচ্ছে সমস্ত পদ। এরপরে আমরা আরও কিছু বিষয়ে আসছি। সমাসের সাধারণ নিয়ম। সমাস যখন আমরা করব তখন কয়েকটা নির্দিষ্ট নিয়ম আমাদেরকে জানতে হবে, সেই নিয়ম অনুসারে সমাস গঠিত হবে। প্রথম নিয়মে আসছি, সমাসবদ্ধ পদে সমস্যমান পদের বিভক্তি লোপ পায়। তাহলে সমাসবদ্ধ পদে মানে যখন সমাসটা তৈরি হয়ে গেল তারপরে যে পদটি উৎপন্ন হলো সেই পদে সমস্যমান পদের, অর্থাৎ বাক্যের মধ্যে যে পদগুলো ছিল যেটা দিয়ে সমাস তৈরি হলো সেই পদের বিভক্তিগুলি কিন্তু লোপ পাবে। যেমন নদ্যাঃ জলম, নদীর জল। এখানে দেখো নদীর শব্দটাতে ছিল, কিন্তু যখন সমাসবদ্ধ হয়ে গেল পদ পেলাম আমরা, মানে সমস্ত পদ, সেখানে কিন্তু নদীর র আর বিভক্তিটা এখানে নেই, নদী জল, তাই না? এখানে ষষ্ঠী বিভক্তির প্রথম আর একবচন হয়েছিল, আর এখানে ক্লিবলিঙ্গে প্রথম একবচন হয়েছিল। তো এই দুটো মিলিত হয়ে গেল, এবং মিলিত হওয়ার পরে এই যে সমস্যমান পদ, এর আলাদা করে বিভক্তি বা এর আলাদা করে বিভক্তি হলো না, দুটো মিলিত হওয়ার পরে সম্পূর্ণ অংশটার কিন্তু একত্রিত একটা রূপ হলো নদী জল। সেই বস্তুটা কি বস্তু? ক্লিবলিঙ্গ বস্তু, এবং তার বচন কি বহুবচন হয় না, তাই সেটি একবচনে হলো এবং বিভক্তিটি প্রথমাতে হলো। এরও নিজস্ব বিভক্তির কোনো অস্তিত্ব থাকবে না, এরও নিজস্ব বিভক্তির কোনো অস্তিত্ব থাকবে না সমস্ত পদ তৈরি হওয়ার পর। এখানে সমস্ত পদটি যে লিঙ্গ, যে বিভক্তি, যে বচনে হবে, সমস্ত এই শব্দগুলো মিলিত হয়ে সমস্ত পদটি সেই লিঙ্গ, সেই বিভক্তি, সেই বচন অনুসারেই হবে। দ্বিতীয় নিয়মে আসি আমরা, সমাসে পূর্বপদের নকার লোপ পায়। তাহলে সমাসে পূর্বপদ তার নকার লোপ পায়, যথা রাজ্ঞঃ পুরুষঃ, রাজপুরুষঃ। এখানে দেখো সমাসের ক্ষেত্রে আমরা একটা নতুন উদাহরণ আলাদা নিলাম। রাজ্ঞঃ মানে হচ্ছে রাজার, পুরুষঃ মানে কর্মচারী, রাজার পুরুষ বা রাজার কর্মচারী। তো এখানে সমস্যমান পদ কোনটি? একটা হচ্ছে রাজ্ঞঃ, রাজার, পুরুষঃ কর্মচারী, এই দুটি সমস্যমান পদ। এই পুরোটা হচ্ছে ব্যাস বাক্য। এখানে দেখো রাজ্ঞঃ এই যে শব্দটা, এর শব্দরূপ যখন তোমরা পড়েছিলে তখন আমরা দেখেছিলাম যে রাজ্ঞঃ শব্দটি রয়েছে রাজন শব্দের ষষ্ঠীর একবচনে। তাহলে এখানে ওই রাজন শব্দটা মূল যে অবস্থায় ছিল তাকে কিন্তু আমরা রাজ্ঞঃ সেখান থেকে রূপ করে পেয়েছি। মূল শব্দটা ছিল রাজন, তো রাজনের যে ন, সে রাজনের নটি লোপ পেল। লোপ পেয়ে কী হয়ে গেল? রাজ আর পুরুষঃ যুক্ত হয়ে গেল। এই যে দুটো আমরা পদ পেলাম, প্রথমের পদটাকে বলবো পূর্বপদ, পরের পদটাকে বলবো উত্তরপদ। পূর্ব মানে প্রথমেরটি, উত্তর মানে পরেরটি। তাহলে এখানে নিয়ম অনুসারে পূর্বপদের যে নকার, অর্থাৎ পূর্বপদ কোনটি? রাজন,
রাজন মূল শব্দটা ছিল, সেই রাজনের নটি লোপ পেল, তাহলে হলো রাজ। তারপরে পুরুষহ দুটো একসঙ্গে যুক্ত হলো, এটা পুংলিঙ্গ, প্রথম আর একবচনে হলো রাজ পুরুষহ। দেখো এখানে লিখে দেওয়া হয়েছে রাজন শব্দের নকার লোপ হয়ে হলো রাজ শব্দ, সেখান থেকে আমরা এই রাজ শব্দটি পেলাম। এরপরে আমরা আসছি তৃতীয় নিয়মে। সমাসে যে জায়গায় অন্য বিষয়ের প্রতিফলন হয় সেখানে বিশেষ্য লিঙ্গ হয়। সমাসে যে জায়গায় অন্য বিষয়, অর্থাৎ আমরা যে দুটো বা তিনটে পদ দিয়ে ব্যাস বাক্যটা তৈরি করেছি, যখন সেই ব্যাস বাক্য থেকে সমস্ত পদ তৈরি হলো তখন একটা অন্য কোনো মানে বোঝালো, এইরকম যদি হয় সেই ক্ষেত্রে বিশেষ্য লিঙ্গ হবে। বিশেষ্য যে পদটি তৈরি হবে সেই অনুসারে লিঙ্গটি হবে। কি করে? উদাহরণে আসি। যথা মহাপ্রজ্ঞ পুরুষহ। দেখো এখানে তিনটে পদ ছিল, মহা একটা, প্রজ্ঞ একটা, পুরুষহ একটা। মহা মানে মহান, প্রজ্ঞ মানে বিদ্বান ব্যক্তি বা পণ্ডিত ব্যক্তি, পুরুষহ হচ্ছে ব্যক্তি। তাহলে আমরা এখানে এই তিনটে আলাদা আলাদা পদের কিন্তু নির্দিষ্ট কোনো লিঙ্গ এখানে প্রযুক্ত হলো না, পুরোটা যখন মিলিত হলো তখন একটা বিশেষ্য পদ হলো মহাপ্রজ্ঞ পুরুষ, সেই শব্দটা অনুসারে তখন লিঙ্গটা হলো, অর্থাৎ পুংলিঙ্গ প্রথমা হলো, একবচন হলো। যদি বহুবচন থাকতো, পুরুষাহা থাকতো, অনেকগুলো পুরুষ থাকতো, তাহলে পুরুষাহা হতো। তাহলে ব্যাস বাক্যটা এখানে দেওয়া নেই, উদাহরণটা দেওয়া হয়েছে কারণ ব্যাস বাক্য অনুসারে দেখো মহান এই শব্দটাও কিন্তু অর্থপ্রধান নয়, প্রজ্ঞ কথাটারও অর্থপ্রধান নয়, আবার শুধু পুরুষহ শব্দটারও কিন্তু অর্থপ্রধান নয়, সবটা মিলিতভাবে মহাবিদ্বান এক ব্যক্তি, এই হিসেবে সেটা একটা বিশেষ্য পদ হলো এবং সেই অনুসারে তার লিঙ্গ হলো পুংলিঙ্গ। পরের নিয়মে আসছি 4 নম্বর। বিশেষ্য পদটি পরে থাকলে মহৎ শব্দের স্থানে মহা হয়। যদি কোনো সমস্ত পদে সমাসের ক্ষেত্রে বিশেষ্য পদটা পরে থাকে এবং তার আগে যদি মহৎ শব্দটি থাকে তাহলে মহতের জায়গাতে কি হবে? মহা হবে। যেমন উদাহরণে দেখো দেওয়া হয়েছে মহাভুজহ। ভুজ মানে জানো তোমরা বাহু বা হাত, এটা একটা বিশেষ্য পদ এবং সে বাহুটি কেমন? মহান, মহৎ বা বড়। তাহলে এই মহা শব্দটা আগে বসেছিল, তো মহতের জায়গায় তাই সেখানে কি এলো? মহা, তাই হলো মহাভুজহ, মহৎ ভুজহ হলো না। এরপরের নিয়মে আমরা আসছি 5 নম্বর। সমাহার সমাস হলে সমাসের সবকটি অংশ নপুংসক লিঙ্গ ও একবচনান্ত হয়। সমাহার সমাস বলতে, সমাহার মানে সমস্ত কিছুর সম্মিলিত, অনেকগুলো জিনিসের একত্রিত হওয়াকে সমাহার বলা হয়। কোনো একটা জিনিস নয়, একাধিক জিনিসের সম্মিলিত রূপ বা একাধিক জিনিস মিলিত হয়ে গঠিত হওয়া বা তৈরি হওয়া জিনিসকে বলা হয় সমাহার সমাস। এরকম সমাস হলে সব কটা অংশ যতগুলো জিনিস মিলে তৈরি হচ্ছে সেটা সবসময় তো নপুংসক লিঙ্গ মানে হচ্ছে ক্লিবলিঙ্গ হবে এবং একবচনান্ত হবে, অর্থাৎ ক্লিবলিঙ্গের একবচন হবে। বিভক্তি যা খুশি হতে পারে কিন্তু লিঙ্গ সবসময় ক্লিবলিঙ্গ এবং বচন সবসময় একবচনে পরিণত হবে। যেমন উদাহরণে আসি আমরা। ত্রয়ানাং ভুবনানাং সমাহার, 3টি ভুবনের সমাহার। তাহলে এখানে সমাহার হচ্ছে কার? ভুবনের। কটা ভুবন? একটা নয়, 3টে। সেজন্য দেখো এগুলো তলাতে আন্ডারলাইন করা আছে, এই দুটো জিনিসের সমাহার হলো। সমাহার সমাসে মিলিত হয়ে সমস্ত পদে উৎপন্ন হলো ত্রিভুবনম। তাহলে ত্রিভুবনম পদটা কি করে হলো? আমরা বলেছিলাম নপুংসক লিঙ্গ হতে হবে, অর্থাৎ ক্লিবলিঙ্গ, ফল শব্দের মতো, তার একবচন হয়ে গেল ফলম। এই অনুসারে এখানে প্রথম আর একবচনে আছে, তাই হলো ত্রিভুবনম, ত্রিভুবন। পরের নিয়মে আসছি 6 নম্বর। ইয়সুনের পরবর্তী স্ত্রী প্রত্যয় হ্রাস হয় না। তোমরা এর আগে ইয়সুন এবং ইষ্ঠন দুটো প্রত্যয় পড়েছিলে যখন তদ্ধিত প্রত্যয় পড়ো, ইয়সুন একটা আর ইষ্ঠন একটা। তো সেই ইয়সুনের পরবর্তী, ইয়সুনের পরে যদি কোনো স্ত্রী প্রত্যয় থাকে মানে স্ত্রীলিঙ্গ বোঝায় বা সৃষ্টি করে এমন কোনো প্রত্যয় যুক্ত হয় তাহলে সেটা কিন্তু হ্রাস পাবে না। সেই প্রত্যয়টা যেমন স্ত্রী প্রত্যয়টি ঠিক সেরকম রূপেই থাকবে। যেমন উদাহরণে আমরা দেখে নিই বহু শ্রেয়সী কথাটি। তাহলে বহু শ্রেয়সী পদটা গঠিত হলো কি করে? প্রথমে ইয়সুন পদ ছিল বহু শ্রেয়স,
সে বহু শ্রেয়সের সঙ্গে স্ত্রীলিঙ্গে যুক্ত হয়ে গেল ইপ প্রত্যয়। ইপ প্রত্যয় মানে ইপের পটা বাদ দিয়ে ইটি যুক্ত হয়, তাহলে বহু শ্রেয়সী হয়ে গেল এর থেকে। তাহলে দেখো এখানে স্ত্রী প্রত্যয় কোনটা? স্ত্রী প্রত্যয়টা ছিল ই, সেই ইটা কিন্তু লোপ পেল না, হ্রাস পেল না, যেমন ছিল সেরকমই হলো। এরপরে আমরা দেখছি পরের অংশটা। পরের অংশতে দেখো বলা হচ্ছে 7 নম্বর নিয়ম, সমাসে সন্ধি করতেই হবে। সন্ধি করার পর বিভক্তি ও বচন যোগ করতে হবে। অর্থাৎ দেখো সমাসের ক্ষেত্রে কিন্তু সন্ধি আবশ্যক। সন্ধি যদি না করে আমরা আলাদা আলাদাভাবে শব্দগুলোকে লিখে দিই তাহলে কিন্তু সেটা ভুল হবে। সন্ধি করার পর অর্থাৎ 3টে বা 2টো যত শব্দ মিলেই সমস্ত পদটা গঠিত হোক না কেন, গঠিত হওয়ার পর সেটাতে বিভক্তি ও বচন যোগ করতে হবে। 8 নম্বর নিয়মে আসছি, সমাস হলে সমাসবদ্ধ পদটি প্রাতিপদিক হয়ে যায়। প্রাতিপদিক কি? প্রাতিপদিক হচ্ছে মূল অবস্থায়। যেমন আমরা ধরো নর শব্দ রূপ পড়েছিলাম, নরম বা নরহ বা নরাহা বা নরৌ। তো এই যে রূপগুলো এর মূল শব্দরূপ কী ছিল? নর। তাহলে এইরকম প্রাতিপদিক প্রতিটা শব্দরূপেরই মূল অবস্থা ছিল, মূল রূপ ছিল, সেই মূল রূপটাই হচ্ছে প্রাতিপদিক। তাহলে যখনই সমাস হবে তখনই সমাসবদ্ধ পদটা সবসময় প্রাতিপদিক হয়ে যাবে। তারপর আবার লিঙ্গ, বিভক্তি ও বচন, প্রত্যয় ইত্যাদি যুক্ত হবে। যেমন রাজ্ঞ পুত্র মানে রাজার পুত্র, যুক্ত হয়ে কি হলো? রাজপুত্র। এটা শুধু রাজপুত্র শব্দটা হয়েছিল, আমরা দেখে নিলাম এটা অকারান্ত এবং এটা পুংলিঙ্গ। তারপরে এটা নরশব্দের মতো হয়ে গেল, প্রথমা হয়ে গেল এবং একবচনে হয়ে গেল। দেখো লেখা আছে পাশে পুংলিঙ্গ প্রথমা একবচন, সেই করে রাজপুত্র হলো। শেষ নিয়ম, নবম নিয়মটি, সমাস হলে ব্যাসবাক্য করার জন্য অতিরিক্ত যেসব পদ আনা হয় সমাসবদ্ধ পদে সেগুলি বাদ যায়। অর্থাৎ যখন সমাস আমরা করার সময় ব্যাসবাক্য আগে থাকছে, সেই ব্যাসবাক্যটা দেখেই আমরা সমস্ত পদ বানাচ্ছি। তো সেই ব্যাসবাক্য করার সময় কখনো কখনো যে কটা শব্দ সমাসবদ্ধ পদে রয়েছে সেগুলো ছাড়াও কখনো কখনো অতিরিক্ত কিছু পদ আমাদেরকে যুক্ত করে ব্যাসবাক্য বানাতে হয়। কিন্তু যখন সমাসবদ্ধ পদটা তৈরি হবে তখন এই অতিরিক্ত পদগুলো কিন্তু বাদ চলে যাবে। শুধু যে দুটো শব্দ আমাদের প্রয়োজন, যে দুটো শব্দকে আমরা বোঝাতে চাইছি, সেই দুটো পদই আমরা গ্রহণ করব। যেমন কি পূর্বম সুপ্তঃ পশ্চাৎ উত্থিতঃ। পূর্ব মানে হচ্ছে প্রথমে, সুপ্তঃ ঘুমন্ত অবস্থায় আছে, পশ্চাৎ তারপরে উত্থিত তারপরে উঠল, তাকে আমরা কি বলি? সুপ্তোত্থিত মানে ঘুম থেকে ওঠা। তাহলে দেখো আমরা এখানে শুধু সুপ্ত আর উত্থিত এই দুটো সমাসবদ্ধ পদ, কিন্তু এই দুটো সমাসবদ্ধ পদ দিয়ে ব্যাসবাক্যটা আমরা বানাতে পারলাম না, কারণ তার মানেটা সঠিক বোঝা যাচ্ছিল না। ব্যাসবাক্যের সম্পূর্ণ অর্থ বোঝানোর জন্য আমাদেরকে দুটো পদ আরও আনতে হলো, একটা হচ্ছে পূর্বম, একটা হচ্ছে পশ্চাৎ। কিন্তু যখন আমরা সমস্ত পদ গঠন করলাম তখন এই যে অতিরিক্ত পদ যেসব এনেছিলাম সেই অতিরিক্ত পূর্বম এবং পশ্চাৎ পদ দুটিকে কিন্তু সমাসবদ্ধ পদে বাদ দিয়ে ফেললাম। বাদ দিতে হবে নিয়মানুসারে আমরা দেখলাম। তারপরে যে দুটো অর্থ আমরা আসল বোঝাতে চেয়েছিলাম সেই দুটি পদকে গ্রহণ করেই হলো সুপ্ত উত্থিত, অর্থাৎ ঘুম থেকে ওঠা বা ঘুম থেকে উঠেছে যে এমন একজন ব্যক্তি। তাহলে এই পর্যন্ত আমরা জানলাম যে সমাসে করার যে নিয়ম সেইগুলি।